আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত দর্শক, জুন মাসের 25 তারিখ বৃহস্পতিবার বিকেলবেলাতে আজকের এই ভিডিওটি করছি। আমি যখন এই ভিডিওটি করছি তখন বাংলাদেশের প্রধানমন্ত্রী চায়না সফরে আছেন। তার যে রাষ্ট্রীয় প্রোটোকল, সেই প্রোটোকল অনুযায়ী আজকে তিনি ব্যস্ত সময় কাটাচ্ছেন। গতকাল তিনি চীনে এসে পৌঁছেছেন, আর আগামীকাল আনুষ্ঠানিকভাবে চীনের সর্বময় ক্ষমতার অধিকারী মিস্টার শি জিনপিং, চীনের প্রেসিডেন্ট, তার সঙ্গে সাক্ষাৎ হবে। যে বিষয়গুলো আমরা শুনতে পাচ্ছি, চীন থেকে অনেকগুলো যুদ্ধবিমান কেনা হবে, চীনের সঙ্গে বাণিজ্য বৃদ্ধি হবে, চীনের জন্য বাংলাদেশে একটি আলাদা ইকোনমিক জোন প্রতিষ্ঠা করা হবে, চীন যাতে বাংলাদেশে বিনিয়োগ করতে পারে এজন্য ওয়ান স্টপ সার্ভিস বাংলাদেশ দেবে। এবং এই অর্থে বাংলাদেশ যে বোর্ড অফ ইনভেস্টমেন্ট যেটা রয়েছে, বিডা, তো সেই বিডা একটি ব্যবসায়িক সম্মেলন করেছে বেইজিংয়ে, সেখানে প্রধানমন্ত্রী বক্তব্য দিয়েছেন। এখন এই যে চীন সফর, সেই চীন সফরে আপনি আমি কতটা আশাবাদী হতে পারি, এর দ্বারা আসলে আমাদের কতটা লাভ হবে এবং আমাদের কি পরিমাণ ক্ষতির ঝুঁকি রয়েছে। যদি চীনে তার উপস্থিতি থেকে শুরু করে আজকের এই দিন পর্যন্ত, মানে আমার একটু ভুল হতে পারে এবং আমি চাই যে আমার প্রেডিকশন ভুল হোক, কিন্তু তারপরও বলছি, তিনি যেভাবে মালয়েশিয়াতে আদৃত হলেন, সমাদৃত হলেন, সম্মানিত হলেন এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে যেভাবে বিমোহিত করলেন, এটি যদি মালয়েশিয়ার অভিনয় না হয়, অথবা এই যে মালয়েশিয়া তার সঙ্গে যা কিছু করেছে এটা যদি চীনের পরামর্শে মালয়েশিয়া সেই কাজটি না করে থাকে, তাহলে মালয়েশিয়ার পার্টি আপাতত স্থগিত রাখেন। দ্বিতীয় যে পার্টি, সেটা হলো মালয়েশিয়াতে আমরা যা কিছু দেখেছি, আমাদের একটা ধারণা ছিল যে ঠিক একইভাবে প্রধানমন্ত্রীকে চীন দেশে অভ্যর্থনা জানানো হবে এবং সে অভ্যর্থনা অবশ্যই রাজস্বিক হবে। কিন্তু আমার মাথায় ঢুকলো না যে উনি সরাসরি বেইজিংয়ে না গিয়ে কেন ডালিয়ানে গেলেন এবং এই যে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে যোগদান করার জন্য নিজেকে তিনি যেভাবে উপস্থাপন করলেন এবং ওখানে যারা যারা এসেছেন, যে সকল রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান, সার্বিক বিচারে বাংলাদেশের প্রধানমন্ত্রী কোনো অবস্থাতেই তাদের সঙ্গে এক মঞ্চে গিয়ে ওভাবে ঠিক অভ্যস্ত নই আমরা দেখতে। দ্বিতীয়ত আবার সেখান থেকে ডালিয়ান থেকে তিনি বেইজিংয়ে যেভাবে আসলেন ট্রেনে করে, তারপরে বেইজিং রেলওয়ে স্টেশনে তাকে যেভাবে রিসিভ করা হলো, আবার সেই রেল স্টেশনের পাতাল জায়গা থেকে তিনি এক্সিলেটারে করে প্রথমে ট্রেন থেকে নামলেন, লাল কার্পেট দেওয়া হলো, অল্প কয়েকজন যারা অস্ত্রধারী সেনা কর্মকর্তা বা গার্ড রেজিমেন্টের সদস্য যেভাবে লেপরাইড করে তাকে অভ্যর্থনা জানালেন, এটা আসলে ভালো লাগেনি। আগামীকাল যদি চীনের যে প্রেসিডেন্টের সঙ্গে তার সাক্ষাতের আগে তাকে গ্রেট হলে বা তিয়ান আনমেন স্কোয়ারে আলাদা গার্ড অফ অনার দেওয়া হয়, অথবা ধরুন চীনের প্রেসিডেন্ট এবং সে যৌথভাবে যেভাবে মালয়েশিয়াতে হয়েছে ওভাবে যদি তারা গার্ড অফ অনার গ্রহণ করেন, সেটা ভিন্ন কথা। যদি সেটা না হয়, তাহলে আমাদের জন্য যে ইজ্জতের পাংচার হয়ে গেল, এটা রিপেয়ার করা সম্ভব নয়। এই জন্য আগের দিনে আমি বলছি যে আগামীকাল রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর যে সাক্ষাৎ, সেই সাক্ষাৎটি যেন অসম্ভব জাঁকজমকপূর্ণ হয়, প্রার্থনা করছি। আমি জানি না প্রোটোকলে কি আছে, কিন্তু সেটা যদি না হয় যে ঠিক আছে উনি ওনার হোটেল থেকে বা রাষ্ট্রীয়, উনি যেটাতে আছেন এখন রাষ্ট্রীয় অতিথি ভবন আছেন, সেই রাষ্ট্রীয় অতিথি ভবন থেকে যদি তাকে সেই মোটর শোভাযাত্রা সহকারে গার্ড অফ অনার দিয়ে তারপরে প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের ব্যবস্থা করা হয়, এটা হবে এক ধরনের রাষ্ট্রাচার। আর যদি সরাসরি তিনি বৈঠকের রুমে ঢুকেন এবং সেই বৈঠকের ছবি আমরা দেখলাম না, যেভাবে সর্বশেষ বৈঠক শেখ হাসিনার সঙ্গে হয়েছে, জাস্ট হালকা একটু ছবি আমরা দেখেছি, তাহলে আমাদের কপালে অনেক দুর্ভোগ আছে। আওয়ামী লীগ দাঁত ভেংসি মারবে, দিল্লি পাত্তা পেয়ে যাবে, আমেরিকা এবং ইউরোপীয় রাষ্ট্রশক্তি তারা সরকার থেকে মুখ ফিরিয়ে নেবে এবং সরকারকে খুব চিপ মনে করবে এবং বাংলাদেশে ফিরে আসার সঙ্গে সঙ্গে সরকার বিরোধী যে সকল শক্তি
চীনের মদতে আছে জামাত, এনসিপি থেকে শুরু করে অন্য যে সকল দলগুলো, তার মধ্যে অন্য যে সকল দক্ষিণপন্থী সংগঠনগুলো এই মুহূর্তে খুব মাথা নাড়াচাড়া করছে সাদা পতাকা নিয়ে। প্রধানমন্ত্রী ফেরার আগেই আপনি দেখবেন যে প্রধানমন্ত্রীর আগামীকালের সম্মানটি যদি মালয়েশিয়ার মতো হয় তাহলে এক ধরনের ফলাফল হবে। আর যদি একেবারে কোনো রকম ফর্মালিটি ছাড়া, মানে ওই যে তাকে যেভাবে ডালিয়ানে রিসিভ করা হয়েছে, যেভাবে বেজিংয়ে রিসিভ করা হয়েছে, তদ্রুপ রাষ্ট্রপতির সঙ্গে তার যে বৈঠক, সেই বৈঠকে যদি ঠিক ওইভাবে তাকে রিসিভ করা হয় তাহলে বিএনপির কপালে দুর্ভোগ আছে। এখন আমি যেটি বলতে চাই সেটি হলো, আপনি যদি সবার বন্ধু হন, ইট মিনস আপনি আসলে কারো বন্ধু নন। চীন মানে কি বলবো, প্রথম দিন থেকেই একেবারে শেখ হাসিনার সঙ্গে যেভাবে সম্পর্ক রেখেছে, বিএনপির সঙ্গে একইভাবে সম্পর্ক রেখেছে। জামাতের সঙ্গে ছাত্র শিবির, ছাত্রদল, ছাত্রলীগ, যুবলীগ, সবার সঙ্গে তাদের সম্পর্ক। এমনকি হেফাজত, চরমোনাই, তাদের সবার সাথে চীন সম্পর্ক রক্ষা করে। শাহজালাল মাজারের যে খাদেম থেকে শুরু করে শাহপরান মাজারের খাদেম, এবং তারা যদি প্রয়োজন মনে করে তাহলে হজরত খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহির মাজারের যে কুমিরটিকে ধরে নিয়ে অন্য জায়গায় ছেড়ে দেওয়া হয়েছে, তারা প্রয়োজনে সেই কুমিরের সাথে বন্ধুত্ব করবে। তো এই হলো তাদের বন্ধু ভাগ্য। তারা সবার সাথে বন্ধুত্ব করে এবং কারো জন্য কখনো ঝুঁকি নেয় না। তারা পিছন দিক থেকে সুতা টানে, ফাইট করতে হয় নিজের শক্তিতে। যখন তাদের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র এই পাক ভারত উপমহাদেশে, সেটা হলো মহেন্দ্র রাজাপাকসে। মহেন্দ্র রাজাপাকসে যখন পড়ে গেল বা পতন হলো, চীন এগিয়ে আসেনি তাকে উদ্ধার করতে। শেখ হাসিনা তাদের খুবই ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। তিনটি যে নির্বাচন, যেটি আমরা আন্দোলন লড়াই সংগ্রাম করেছি, তিনটি নির্বাচনের মদতদাতা, প্রথম অ্যাক্রিডিটেশন দেওয়া এবং একটা কর্তৃত্ববাদী শাসন বাংলাদেশে প্রতিষ্ঠিত হচ্ছে অনেকটা চীনা কমিউনিস্ট পার্টির কর্তৃত্বের মতো। শেখ হাসিনার ক্ষমতা ক্রমশ মিস্টার শি জিনপিং এর মতো হচ্ছিল। এটা চীন ওয়েলকাম জানাচ্ছিল। কিন্তু সেই শেখ হাসিনা যখন বিপদ এলো, চীনের চোখ উল্টাতে একটা মিনিট লাগেনি। আরো যদি স্পষ্ট করে বলতে হয় যে শেষবার যখন শেখ হাসিনা তার কাছে বা তাদের কাছে গেল, ঠিক সেই সময় তাকে যদি ওইভাবে খালি হাতে ফিরিয়ে দেওয়া না হতো, তাহলে এই যে তার যে অবদমিত মন, তার যে ফ্রাস্ট্রেশন, সেই ফ্রাস্ট্রেশনের কারণে সে সংবাদ সম্মেলনে বেফাস কথা বলল। আপনি আমাকে দাওয়াত করে নিলেন, দাওয়াত করে নিয়ে মুখ ফিরিয়ে রাখলেন, খাবার দাবার ভালো মতো দিলেন না, প্লেটে টুংটাং শব্দ করলেন, তারপরে শেষে খাবার টেবিলে আপনি আমার সঙ্গে বসলেন, বড় হাই তুললেন, 3-4টে হেসকি দিলেন, তারপরে আমি খাচ্ছি, আপনি সেই দাঁত খিলান করলেন, একটু নাকের সর্দিটা মুছলেন, জিহ্বাটা বের করলেন, 3-4টে হাসি দিলেন, খাবার আর থাকে?